দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা তারেক রহমানের। বললেন, জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন কিনা ঠিক করবে জনগণ। বিগত 17 বছর ঘুম তারা যা করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে, ঠিক একইভাবে 71 সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন। বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক একসঙ্গে কাজ করবে ভারত। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা চলছে, জানালেন বিক্রম মিশ্র। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চান সিইসি। লেভেল প্লেইং ফিল্ড ও এআই এর অপব্যবহার রোধে গণমাধ্যমের সহায়তা কামনা। বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনার প্রক্রিয়া। সন্ধ্যায় পরিচালকদের ভোটে নির্ধারিত হবে নতুন সভাপতি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা তার সিদ্ধান্ত নেবে দল ও দেশের জনগণ। গুম, খুন, হত্যার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দল হিসেবে অন্যায় করলে দেশের আইন অনুযায়ী আওয়ামী লীগেরও বিচার হবে। তারেক রহমান বলেন, 71 সালে কোনো রাজনৈতিক দলের বিতর্কিত ভূমিকা থাকলে তার জবাব তারাই দেবেন। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। প্রায় 17 বছর নির্বাসিত জীবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 নির্বাচনের পর সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হওয়া হয়ে ওঠেনি আর। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ বিরতি শেষে প্রথম আনুষ্ঠানিক এবং ভার্চুয়াল সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত 17 বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। বিবিসি বাংলাকে দেয়া সেই সাক্ষাৎকারের প্রথম পর্বে উঠে আসে অতীত, বর্তমান আর ভবিষ্যতের রাজনীতির প্রসঙ্গ। নেতাকর্মী থেকে শুরু করে দেশের জনগণের বহুল আকাঙ্ক্ষিত দেশে ফেরা ঘিরে জমা প্রশ্নের জবাব দেন তারেক রহমান। উড়িয়ে দেননি নিজের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কথাও। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে? জি, ইনশাল্লাহ। জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ অবধি নানাভাবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানান, ভার্চুয়ালি যোগাযোগ ছিল আন্দোলনকারীদের সঙ্গে, তবে নিজেকে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে ভাবতে নারাজ তিনি। বলেন, প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে এই আন্দোলনে, যার প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর ধরে। এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকার সব রকম উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আসন্ন নির্বাচন ঘিরে জামায়াত ইসলামী আলাদা জোট করলেও তাতে বিএনপির উদ্বেগের কিছু নেই বলেও মনে করেন তারেক রহমান। প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে 71 সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন, ওটা তো আর আমি দিতে পারবো না। নিজের অনুপস্থিতিতে ঘর ছাড়া হওয়া ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, শারীরিক আর মানসিক নির্যাতনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানোর কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, এ কেবল একটি পরিবারের চিত্র নয়, গোটা দেশে নিপীড়নের এমন অসংখ্য উদাহরণ রয়েছে। তাই সকল হত্যা, গুম, খুনের বিচারের দাবি জানান তিনি। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের
বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। বিএনপির শাসনামলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পূর্ববর্তী আওয়ামী লীগের শাসনামলকে দায়ী করেন তারেক রহমান। বলেন, জনগণ সুযোগ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দল ও সরকার আলাদা ভূমিকা রাখবে। পুলিশিং তো রাজনৈতিক দলের কাজ না, পুলিশিং করার দায়িত্ব সরকারের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার উপর তাঁর রাজনীতি কিংবা নির্বাচনী ভূমিকা রাখা নির্ভর করে বলে জানান তারেক রহমান। আর রাজনীতি কখনো উত্তরাধিকার কিংবা পরিবার কেন্দ্রিক নয়, বরং সমর্থন ঘিরে হয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ওনার শারীরিক বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একেঞ্চি। বিকেলে ঢাকায় নিযুক্ত তুর্কির রাষ্ট্রদূত রামিজ সেনকে সাথে নিয়ে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে আসেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের স্বাগত জানান। পরে দলের স্থায়ী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ জানিয়েছেন যে ভবিষ্যতে বাংলাদেশ তুরস্ক যৌথ প্রতিরক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ব্যাপারে আলোচনা হয়েছে। আলাপ হয়েছে ওআইসিকে শক্তিশালী করার ব্যাপারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় তুরস্ক। একই সাথে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ করতে চাই, টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসছে। জিয়া রহমান সাহেবের সময় থেকে ওআইসি থেকে শুরু করে যে গভীর সম্পর্ক আছে, বাংলাদেশ তুরস্ক সম্পর্ক এখনো তাই আছে, ভবিষ্যতেও সেটাই থাকবে। আসছে জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করতে চায় ইসি। নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় ভোটে কোনো লুকোছাপা হচ্ছে না, বলেছেন সিএএমএম নাসির উদ্দিন। ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি জানান, নির্বাচনে এআই, অপতথ্য আর ভুল তথ্য মোকাবেলা করা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হবে। গণমাধ্যমের কাজের পরিধি সীমিত না করে স্বাধীনভাবে কাজ করতে দিলে তথ্য প্রযুক্তির অপব্যবহার, প্রপাগান্ডা, গুজব অনেকটাই ঠেকানো যাবে বলে মত দেন গণমাধ্যম প্রতিনিধিরা। সমস্ত ক্ষেত্রে একটু আপনাদেরকে অবহিত করার জন্য ওনাকে অনুরোধ করা। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সুশীল সমাজ, শিক্ষাবিদ, গণমাধ্যম, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। আমি তৌহিদুল ইসলাম, যমুনা টেলিভিশনে কাজ করি। ইসি ভবনে দ্বিতীয় দিনের সংলাপে গণমাধ্যম কর্মীরা ইসির নীতিমালার সমালোচনা করেন। বলেন, গণমাধ্যম ইসির অংশীজন। স্বচ্ছ নির্বাচন আয়োজনে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে ইসিকে। আপনারা যত দ্রুত আমাদের ইনফরমেশন দিতে পারবেন, তত দ্রুত আমরা মেইন স্ট্রিমে এটা দিতে পারবো, তত দ্রুত প্রপাগান্ডা ঠেকানো সম্ভব হবে। তো এই জায়গায় অংশীজনদের সাথে মত বিনিময় করা ছাড়া নির্বাচনী গণমাধ্যমের যে নির্বাচনকালীন যে নীতিমালা, এটা যদি প্রণয়ন করা হয়ে যায় তাহলে আমাদেরকে এখন ডেকে তো কোনো লাভ নাই। গণমাধ্যম কর্মীরা বলেন, ইসির জন্য বড় চ্যালেঞ্জ আস্থা অর্জন করা। একই সাথে তথ্য প্রযুক্তি ও এআই এর অপব্যবহার রুখতে হবে তাদের। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কমিশনের কর্মকর্তাদের নিয়োগ, নির্বাচনী কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা প্রদান, মনোনয়ন বাণিজ্য বন্ধ সহ বেশ কিছু পরামর্শ দেন তারা। পরিস্থিতিটা যাতে সাংবাদিকদের অনুকূলে থাকে, তারা যখনই অ্যাক্সেস চায় অ্যাক্সেসটা যেন পায়, এবং প্রয়োজনে এটুকু জানতে পারে যে অ্যাক্সেসটা কেন চাচ্ছে সে, হয় এই প্রশ্ন করার অধিকার যে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত উনি করতেই পারেন, কিন্তু সেটা যেন হ্যারাসমেন্টের লেভেলে না যায়। জেলা প্রশাসকদের রিটার্নিং এবং উপজেলা নির্বাহী অফিসারদের সহকারী রিটার্নিং অফিসারের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া, এই প্রস্তাবটি আমি আগেও করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কতদূর হয়েছে অনেক সময় বলা হয় লোকবলের সংকট। যখন আপনি অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবার জন্য আপনাকে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। যদি বৃত্তের বাইরে গিয়ে চিন্তা না করা যায়, তখন
তখন কিন্তু সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারবেন না। সাধারণ মানুষের আস্থা অর্জন না করতে পারলে শেষ পর্যন্ত আমরা যা চাচ্ছি, আপনারা যা চাচ্ছেন, একটা সুন্দর ইলেকশন, একটা সুষ্ঠু ইলেকশন, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সিসি জানান, কেবল কথার কথা নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। লেভেল প্লেইং ফিল্ড, তথ্য প্রযুক্তির অপব্যবহার, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন রোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লোকাল ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে। ভোটের আয়োজনে সবার সংশ্লিষ্টতা থাকে, তাই সফলতা বা ব্যর্থতার দায় কেউ এড়াতে পারেন না বলেও মনে করছে ইসি। এখানে আমরা মিডিয়াকে পার্টনার হিসেবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সাথেই কাজ করবে দিল্লি, এমনটা জানিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা ঠিক করতে হবে বাংলাদেশের জনগণ ও সুশীল সমাজকে। দিল্লিতে ডিক্যাপ সদস্যদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে বিক্রম মিশ্রি জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের লক্ষ্যে ভারত সফরে রয়েছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাপ সদস্যদের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে দিল্লি সাউথ ব্লকে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে মতবিনিময় করেন তারা। মতবিনিময়ে উঠে আসে বাংলাদেশ ভারত সম্পর্কের প্রসঙ্গ। দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন দেশটির পররাষ্ট্র সচিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন বিক্রম মিশ্রি। জানান, যারাই নির্বাচিত হয়ে ক্ষমতা আসবে তাদের সঙ্গে কাজ করবে ভারত। We look forward to the earliest possible elections in Bangladesh, free, fair, participatory and inclusive elections, and we remain ready to deal with any government that emerges from these elections with a popular mandate. বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক, সেটাই প্রত্যাশা করে ভারত। We are only in favor of early elections in Bangladesh for an opportunity for the people of Bangladesh to express themselves, to give their mandate to a popularly elected government. We will deal with that government. We are prepared to deal with that government. শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয় নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব। This is a judicial and legal process. It requires engagement and consultations between the two governments. We are examining this issue and we look forward to working together with the Bangladesh authorities. বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে বলে জানান দেশটির পররাষ্ট্র সচিব। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়ার পরপরই অভিনন্দনও জানিয়েছিলেন। We have continued with working level meetings. তাহিদ মিথুন, যমুনা নিউজ। দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও বাড়ানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন FIDH এর প্রেসিডেন্ট অ্যালিস মগুয়ে। এ সময় প্রধান উপদেষ্টা তার প্রয়াত বন্ধু আর্চ বিশপ ডেসমন্ড টুটুর কথাও স্মরণ করেন। মগুয়ে গাজার মানুষের পাশে দাঁড়াতে FIDH এর চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং অধ্যাপক ইউনূসের অবিচল সংহতির প্রশংসা করেন। মগুয়ে বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তা প্রশংসনীয়। আরও বলেন, বাংলাদেশ অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও অসাধারণ কাজ করছে। গত 15 বছরের স্বৈরশাসনের প্রেক্ষাপটে তিনি আগের প্রশাসনের সময় জোরপূর্বক গুম ও মত প্রকাশের স্বাধীনতা দমনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। দুই নেতা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বৈশ্বিক মানবাধিকার ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা করেন। অধ্যাদেশ জারি করে ইসিকে গণভোট আয়োজনের নির্দেশ দিতে পারে সরকার। আসন্ন সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন হলে সময় সাশ্রয় এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত গুণমান সম্পন্ন এবং গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। এ সময় সালাউদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে 3টি ব্যালটে ভোট দেয়া
জনগণ দুটি ব্যালটে সংসদ ও গণভোটে অংশ নিতে প্রস্তুত। বিষয়টি নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের সুবুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা করেন বিএনপির এই নেতা। সুবহে সাদিকে ফ্যাসিবাদী গোষ্ঠীর মিছিলের ছবি কিংবা দিল্লি বা ফ্রান্স থেকে পাঠানো বার্তা জনগণ পাত্তা দেয় না বলেও মন্তব্য তার। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না। অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাইলে ফ্যাসিস্টদের বিচার ত্বরান্বিত করার উদ্যোগ নিতে হবে। আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে, এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ, নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ এটা না। যে নির্বাচন কমিশন একটি দলকে একটা মার্কা দেওয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই কমিশনের প্রতি দেশের মানুষ কিভাবে আস্থা রাখবে, এমন প্রশ্ন তুলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নাটোরে দলের জেলা সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিং করেন সার্জিস। বলেন, যেহেতু শাপলা প্রতীক পেতে আইনত কোনো বাধা নেই, আর তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে। যে মার্কাগুলো মানুষের হাসির খোরাক যোগায় সেগুলো না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান সার্জিস। কথা বলেন পার্বত্য চট্টগ্রাম ইস্যুতেও। বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষের কোনো সুযোগ নেই। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তিনি জানান। যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে, অন্য কোনো অপশন নাই। আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। আওয়ামী লীগ শাসনামলে দেশজুড়ে গুমের ধারাবাহিক ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে একাধিক অভিযোগ। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই সপ্তাহেই দাখিল হবে কয়েকটি গুম মামলার তদন্ত প্রতিবেদন। এদিকে জুলাই হত্যাযজ্ঞ মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আসামিরা পলাতক থাকলেও তারা বিচার এড়াতে পারবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগ শাসনামলের 15 বছরে দেশজুড়ে গুমের ধারাবাহিক ঘটনাগুলোর একাধিক অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলার তদন্ত করছে ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যেই গুমের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এসব মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 4 জনই পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী 14 অক্টোবরের মধ্যে হাজিরের নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পালিয়ে থেকে কেউ বিচার এড়াতে পারবে না। জুলাই হত্যাযজ্ঞ ও গুম খুনের সঙ্গে যারা জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে। একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সর্বশেষ সাক্ষীর জেরা হয়। মামলার মূল তদন্ত কর্মকর্তাকে জেরা করেন শেখ হাসিনার ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। অপরদিকে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা একটু জানবো সেখানকার কি আপডেট। সহকর্মী আফনান পিয়াল আমাদের জন্য অপেক্ষা করছেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। পিয়াল, কেমন হলো এই আলোচিত ভোট গ্রহণ? যেহেতু বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, গণনা শুরু হয়েছে কিনা, কয়টা নাগাদ ফলাফল আসতে পারে তাও জানতে চাই। বৃষ্টি, ধন্যবাদ।
4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে বিসিবির আলোচিত নির্বাচন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটা রাত 8টা এবং 8টারও বেশি বাজতে পারে, যদিও খুব বেশি ভোট পড়েনি। ক্লাব ক্যাটাগরি থেকে 43টা ভোট পড়েছে, আর ক্যাটাগরি সি যে ক্যাটাগরিটা মূলত সার্ভিসেস এবং বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া, সেই ক্যাটাগরি থেকে 44টা ভোট পড়েছে। ওই ক্যাটাগরিতে সব মিলিয়ে 45 জন ভোটার ছিলেন। যিনি উইথড্র করেছিলেন প্রার্থী ছিলেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, তিনি বাদে বাকি 44 জনই ভোট দিয়েছেন। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য পিয়াল। শিক্ষকদের সামাজিক সম্মান নিশ্চিত করার পাশাপাশি আর্থিক সম্মান সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, শিক্ষা ক্যাডারদের বর্তমানে হতাশা ঘিরে ধরেছে। অন্যান্য সব পেশায় বৈষম্য দূর হলেও শিক্ষা ক্যাডারে বৈষম্য দূর হয়নি বলে অভিযোগ তাদের। প্রাইমারি শিক্ষকদের বেতন কম্পিউটার অপারেটরদের চেয়ে কম বলেও মন্তব্য করেন তারা। এ সময় শিক্ষা ক্যাডারদের বেতন 4র্থ গ্রেড থেকে উন্নীত করার দাবি জানান। বলেন, এত বৈষম্য থাকলে মেধাবীরা এই পেশায় আসতে চাইবে না। সরকারি 7 কলেজকে একটি প্রতিষ্ঠানের অধীনে আলাদা না করার দাবিও জানান বক্তারা। সেই গল্পগুলো যখন শুনি তখন মনে হয় যে আসলে পেশাটা বোধহয় কোনো কোনো অংশে পিছিয়ে গেছে। তার কোনো ব্যতিক্রম আমাদের এখানেও নেই। আমরা জাতির যে অবস্থায় আমাদেরকে রেখেছে তাও আমরা এটাকে মহান ব্রত হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা যারা বেচারা বিশেষ পরীক্ষায় কমপ্লিট করে পাশ করে আসছি, আমরাও শিক্ষক, এরা কি কেন এই দরকারটা, কেন এই কাজ, কেন আমরা ওনাদের ক্যাডার বলতে হবে, কেন ওনাদেরকে আলাদাভাবে দেখতে হবে। সাভারের আসলে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। দুপুর 12:15টার দিকে পলমল গ্রুপের আয়েশা ক্লদিং কারখানার 2য় তলায় আগুন লাগে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ সময় কর্মরত শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়ায় এবং প্রথমে লোকজনই নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। একে একে 6টি ইউনিট ছুটে যায়। 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পরেই জানা যাবে আগুন লাগার কারণ। গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়েছে একটি ঝুট গোডাউন। সকাল 10টায় আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে নামে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, ঝুট গোডাউন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে তাদের ধারণা। ঝুট গোডাউন থেকে আগুন লাগার পরপরই স্থানীয়রা পানি মেরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও 3টি ইউনিট ফায়ার সার্ভিসে যোগ দেয়। যুক্ত হয় আরও একটি ইউনিট। আগুনের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলেই জানিয়েছে ফায়ার সার্ভিস।